পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মানুষ মঙ্গলে বাড়ি বানাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন। বিশ্বাস হচ্ছে না তাই তো? তাহলে চলুন 2026 সালের নভেম্বরে 5টি রকেট মহাকাশে উড়বে। আর সেই 5টি রকেটের গন্তব্য কোথায় জানেন? মঙ্গল গ্রহ। এবং এরপর কি হবে তা নিয়ে কেউ নিশ্চিত নয়। তো চলুন আজকে আমরা মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসি। সো নমস্কার, আমি পবিত্র আর আপনারা দেখছেন জেনান ভাইব। হয়তো আপনি শুনেছেন ইলন মাস্ক মঙ্গলে যাবেন। হয়তো আপনি এও ভেবেছেন যে এটা অনেক দূরের কথা, বাস্তবে হয়তো সম্ভব হবে না। কিন্তু আমি আজ আপনাকে যা বলতে চাই সেটা আপনাকে এখনও কেউ বলেনি। 2026 সালের ডিসেম্বরে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে প্রথমবার রকেট পাঠানোর পরিকল্পনা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প কাহিনী নয়, এটা বাস্তবেই হতে চলেছে। এটা স্পেস এক্সের অফিসিয়াল টাইমলাইন থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। 1969 সালে চাঁদে যাওয়ার আগেও মানুষ বিশ্বাস করতে পারেনি যে মানুষ চাঁদেও যেতে পারবে। তারপর রাইট ব্রাদার্সের প্রথম উড়ানের 12 বছর পর বিমানে করে যাত্রী বহনের কাজ শুরু হয়। প্রতিটা অসম্ভব স্বপ্নের পিছনেই একটা করে প্রথমবার ছিল। এখন এই মঙ্গলের ক্ষেত্রেও সেই প্রথমবার এখন শুধু হাতে গোনা কয়েকটা মাসের ব্যাপার। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে, আর সেটা হলো সে 5টি রকেটে কোনো মানুষ থাকবে না, বরং সেই রকেটে মানুষের বদলে থাকবে রোবট। এবং সবার আগে রোবটরাই মঙ্গল গ্রহে গিয়ে বাড়ি তৈরি করবে। তবে এই পরিকল্পনার পিছনে যে যুক্তি আছে সেটা সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়, এবং অনেকে এই যুক্তিটাই আপনাকে ব্যাখ্যা করেনি। আমেরিকা চাঁদে নভোচারী পাঠানোর আগে 6টি রোবোটিক মিশন পাঠিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক থেকে শুরু করে ধাপে ধাপে এগিয়েছিল। স্পেস এক্সও একই কৌশল নিচ্ছে, শুধু স্কেলটা সৌরজগতের ক্ষেত্রে। আর আজকের ডকুমেন্টারিতে আমরা জানবো কিভাবে এই পরিকল্পনা তৈরি হলো, কি কি বাধা বিপদ আছে, প্রতিবন্ধকতা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এই মুহূর্তেই এটা সম্ভব হচ্ছে। স্টারশিপ, যে যন্ত্রটি এবার ইতিহাস পাল্টাই দিবে, যার উচ্চতা 123 মিটার উঁচু, স্ট্যাচু অব লিবার্টির চেয়েও 30 মিটার বেশি উঁচু, এবং থ্রাস্ট মানে এই স্টারশিপ রকেটটাকে উপরে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগবে তা হলো 1,67,00,000 পাউন্ড। মানে অ্যাপোলো মিশনের সময় স্যাটার্ন ভি রকেটকে পাঠাতে যে পরিমাণ শক্তি লেগেছিল তার থেকেও এবার দ্বিগুণ শক্তি সম্পন্ন ইঞ্জিন তৈরি করা হয়েছে এই স্টারশিপ রকেটটাকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য। কিন্তু শুধুমাত্র সংখ্যা দিয়ে এই স্টারশিপ রকেটটাকে বোঝা যাবে না। স্টারশিপকে বুঝতে হলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আগের সব রকেট একবার ব্যবহার করে ফেলে দেওয়া হতো, স্টারশিপে এমন কি আলাদা আছে? একটি বোয়িং 747 বিমান প্রতিবার ফ্লাইটের পর ধ্বংস হয়ে যায় না, এমনকি ধ্বংস করাও হয় না। কিন্তু 2023 সালের আগে পর্যন্ত প্রতিটি রকেটকেই একবার ব্যবহার করার পর আর ব্যবহার করা হতো না, একদম ফেলে দেওয়া হতো। ফ্যালকন 9 স্পেস এক্সের প্রথম পুনরায় ব্যবহারযোগ্য রকেট। আর এই ফ্যালকন 9 রকেটটি ইতিমধ্যে 20 বারেরও বেশি উড়েছে এই একটাই রকেট। কিন্তু স্টারশিপ রকেট ফ্যালকন 9-এর চেয়ে এক ধাপ এগিয়ে আছে। বুস্টার এবং মহাকাশযান দুটোই ফিরে আসবে পৃথিবীতে, যার ফলে মঙ্গল গ্রহে যাওয়ার সম্ভাব্য খরচকে অনেকটাই কমিয়ে দিবে। একটি ফ্লাইটের খরচ মাত্র $2 মিলিয়ন নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে। 2024 সালের অক্টোবরে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়। স্টারশিপ রকেটের বুস্টার মহাকাশ থেকে ফিরে এসে সরাসরি ম্যাকাজিলা টাওয়ারের হাতে অটোমেটিকলি এসে হাজির হচ্ছে। আসলে রকেটের বুস্টার হলো রকেটের সেই নিচের অংশ যেটা রকেটকে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাধাকে কাটিয়ে প্রবল গতিতে উপরে উঠতে সাহায্য করে, এবং রকেটের এই অংশটাতেই থাকে বড় বড় ইঞ্জিন আর বেশিরভাগ জ্বালানি। রকেট আকাশ থেকে ফিরে এসে লঞ্চ প্যাডের হাতে একা একা ধরা দিচ্ছে। এটা আগে কখনো হয়নি, শুধুমাত্র স্পেস এক্স করে দেখিয়েছে। তার মধ্যে মহাকাশে ফিউল ভরার কাজটা আসলেই অসম্ভব একটি কাজ। মঙ্গল গ্রহে যেতে হলে স্টারশিপকে মহাকাশেই ফিউল ভরাতে হবে, কারণ পৃথিবী থেকে এত ফিউল নিয়ে ওড়া একেবারেই সম্ভব না। আর এটাকেই বলে অরবিটাল রিফুয়েলিং, এবং এটা আগে কখনো বড় স্কেলে করা হয়নি। মঙ্গল গ্রহে স্টারশিপ রকেটকে পাঠানোর জন্য মহাকাশে 1200 টন ফিউল দরকার। এর মানে এই স্টারশিপ রকেটকে ফিউল দিতে আরও বহু ট্যাঙ্কার স্টারশিপ সাথে করে মহাকাশে পাঠাতে হবে। স্পেসএক্স 2024 সালে অভ্যন্তরীণ ট্যাঙ্কের মধ্যে তরল অক্সিজেন স্থানান্তর করার পরীক্ষা করেছে, কিন্তু দুটো আলাদা চলন্ত রকেটের মধ্যে এই স্থানান্তর এখনও প্রমাণিত হয়নি। তবে এখানেই স্টারশিপের সবচেয়ে বুদ্ধিমান ডিজাইনের চয়েস লুকিয়ে আছে। স্টারশিপ মিথেন দিয়ে চলে, এবং মঙ্গল গ্রহে মিথেন তৈরি করা সম্ভব। মানে মঙ্গল গ্রহ থেকে ফিরে আসার জন্য প্রয়োজনীয় জ্বালানি মঙ্গল গ্রহতেই তৈরি হবে। ক্লাস 9-10-এ সেবেটিয়ার রিয়াকশন তোমরা নিশ্চয়ই পড়েছ। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে 95% কার্বন ডাইঅক্সাইড আছে, আর মাটির নিচে জল জমাট বাঁধা অবস্থায় মানে বরফ হয়ে জমে আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর বরফের সেবেটিয়ার রিয়াকশন যদি
যদি বের করি তাহলে আমরা মিথেন আর অক্সিজেন পাবো। এই একটি রাসায়নিক বিক্রিয়া করার ফলে মঙ্গলের মাটিতে ফিউল এবং নিঃশ্বাস নেওয়ার জন্য শ্বাসবায়ু দুটোই একসাথে পেয়ে যাব এবং এই একই পদ্ধতি পৃথিবীর জলবায়ু সংকটেও আমরা ব্যবহার করতে পারি। 2026 সালের নভেম্বর মাসে যে 5টি স্টারশিপ মঙ্গলে যাবে সেগুলোতে একটাও মানুষ যাবে না। মানুষের পরিবর্তে যাবে টেসলার এই অপটিমাস রোবট। সমগ্র মানবজাতির প্রতিনিধি হিসেবে মঙ্গলের মাটিতে প্রথম পা রাখবে এই একটি রোবট। তো কেন এই রোবটকে আগে পাঠানো হচ্ছে? আসলে মানুষ মঙ্গল গ্রহের পরিবেশে টিকতে পারবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়, তাই রোবট পাঠানো হবে সেখানকার মাটি প্রস্তুত করতে, সোলার প্যানেল বসাতে, ISRU প্ল্যান্ট চালু করতে। মানে মানুষ যখন যেদিন মঙ্গলে যাবে তখন সেখানে অন্তত মৌলিক অবকাঠামো আগে থেকেই তৈরি করা থাকবে। এটা ঠিক সেই রকম যেভাবে আমেরিকা পশ্চিমের দেশগুলোতে আগে অগ্রদূত পাঠাতো বসতি স্থাপনের আগে পরিস্থিতি দেখে নেওয়ার জন্য। আসলে অপটিমাস মঙ্গলে গিয়ে যে কাজগুলো করবে তা হলো সোলার অ্যারে মোতায়েন করা, ISRU প্ল্যান্ট স্থাপন করা যাতে মঙ্গলের বায়ু ও বরফ থেকে জ্বালানি তৈরি করা যায়, ভূমি জরিপ করা, কোথায় বরফ আছে কোথায় বিপদ আছে তা খতিয়ে দেখা এবং মানুষের জন্য আশ্রয় নির্মাণের প্রাথমিক কাজ শুরু করা। তবে সেখানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নাসার প্রিজারভেন্স রোভার মক্সি যন্ত্র দিয়ে মঙ্গলে মোট মাত্র 122 গ্রাম অক্সিজেন তৈরি করেছে। তবে একটি মানব মিশনের জন্য দরকার 6000 টন অক্সিজেন, অর্থাৎ মক্সি যা করেছে তার থেকে 50 লক্ষ গুণ বেশি করতে হবে। এই স্কেল আপ কখনো প্রমাণিত হয়নি, আর এটাই সবচেয়ে বড় অনিশ্চয়তা এখন পর্যন্ত। আর মঙ্গলের ল্যান্ডিং সাইট হিসেবে বেছে নেওয়া হয়েছে আর্কেডিয়া প্ল্যানেসিয়া নামক স্থানটাকে। তো মঙ্গল গ্রহের অসংখ্য জায়গার মধ্যে কেন এই জায়গাটাকে ল্যান্ডিং সাইট হিসেবে বেছে নেওয়া হয়েছে? কারণ এখানে মাটির থেকে মাত্র 2 থেকে 10 সেন্টিমিটার নিচে জমাট বাঁধা জল আছে। আমাদের পৃথিবীতে জল আনতে কুয়ো করতে হয় শত শত মিটার গভীরে, কিন্তু মঙ্গলে মাত্র 10 সেন্টিমিটার। তার মধ্যে এই স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত 47 ডিগ্রি উত্তর অক্ষাংশতে। সেখানে তাপমাত্রা মিডিয়াম, আছে সমতল আগ্নেয় সমভূমি, স্টারশিপ ল্যান্ড করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, আছে পর্যাপ্ত সূর্যালোক যা সোলার প্যানেল বসানোর জন্য উপযুক্ত জায়গা, আর পৃথিবীর মেরু অঞ্চলের মতো অতিরিক্ত ঠান্ডাও নয়। তো এই জায়গাটাই হলো মঙ্গলে পৌঁছানোর পর প্রথম বেস ক্যাম্পের জন্য গোল্ড লিক্স জোন। তো মঙ্গল গ্রহকেই মানুষের বসতি স্থাপনের জন্য কেন বেছে নেওয়া হলো? বুধ গ্রহকেই বা কেন বেছে নেওয়া হলো না? পৃথিবী থেকে তো বুধের দূরত্ব মঙ্গলের তুলনায় অনেক কম। আসলে দূরত্ব কম হলেই যে বাসযোগ্য হবে এমন কোনো মানে নেই। বুধ গ্রহে অনেক সমস্যা আছে। এখানে দিনের বেলা তাপমাত্রা প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় যায়, রাতে আবার -180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যায়। আর এখানে প্রায় কোনো বায়ুমণ্ডল নেই বললেই চলে। তার মধ্যে সূর্যের খুব কাছে হওয়ায় ভয়ঙ্করভাবে রেডিয়েশনেরও বিপদ আছে। আর সেখানে জল নেই, তাই চাষের কোনো সম্ভাবনাই নাই সেখানে। কিন্তু মঙ্গলের দিন পৃথিবীর মতোই 24 ঘন্টা 37 মিনিট, মধ্যাকর্ষণ পৃথিবীর 38%, গ্রীষ্মকালে বিষুব রেখার তাপমাত্রা +20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তো মঙ্গল আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বসবাসযোগ্য গ্রহ, যদি আপনি স্পেস স্যুট পরে থাকেন। ইলন মাস্ককে একবার জিজ্ঞেস করা হয়েছিল মঙ্গল গ্রহেই কেন। তখন ইলন মাস্ক বলেছিলেন, পৃথিবী মানবজাতির একমাত্র ঘর, ভবিষ্যতে যদি কিছু হয়ে যায় তাহলে আর কোথাও আমাদের যাওয়ার নেই। তাই মঙ্গল গ্রহ হলো মানবজাতির সেই জীবন বীমা। এটা শুনতে বেশ নাটকীয় মনে হতে পারে আপনার, কিন্তু পরিসংখ্যান নাটকীয় নয়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে একটি গ্রহাণু সমগ্র ডাইনোসরদের মুছে দিয়েছিল। এখন পর্যন্ত পৃথিবীতে এমন 5টি মহা বিলুপ্তি ঘটেছে, যার প্রতিটিতেই 75%-এরও বেশি প্রজাতি শেষ হয়ে গেছে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখন আরও বেড়েই চলেছে। সুপার ভলকানো, মানুষের দ্বারা তৈরি করা মহামারী, যার ফলে আমরা কোভিড-19 দেখলাম। জলবায়ু বিপর্যয়টাকেও এড়িয়ে দেওয়া যায় না। তাই মঙ্গলে যদি আমরা একটি স্বনির্ভর সভ্যতা তৈরি করতে পারি তাহলে পৃথিবীতে বিপর্যয় হলেও মানব জাতি বেঁচে থাকবে। আর এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মঙ্গল গ্রহ প্রকল্প সায়েন্সের ব্যাপার নয়, এটা মানব জাতির বেঁচে থাকার কৌশল। টেকনোলজির স্পিলওভার, মঙ্গল গবেষণার ফলে পৃথিবীর লাভ হচ্ছে। আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখব মহাকাশ গবেষণার সুবিধা পৃথিবীতেই আসে। অ্যাপোলো মিশনের প্রযুক্তি থেকে এসেছে ইনসুলেশন, টেফলন, মেমোরি ফোম। তাহলে এবার মঙ্গল গবেষণায় কি আসবে? সেবাটিয়ার রিঅ্যাকশন প্রযুক্তি, যেটা আগেই বলেছিলাম, কার্বন ডাইঅক্সাইড থেকে জ্বালানি তৈরি, পৃথিবীর কার্বন সংকটের সমাধান করবে। বদ্ধ পরিবেশে জল পুনর্ব্যবহার, মরুভূমি অঞ্চলে জল সরবরাহ সম্ভব হবে। হাইড্রোপনিক ফার্মিং, খাদ্য নিরাপত্তার নতুন মডেল আমরা পাবো। চিকিৎসা, নির্মাণ এবং বিপজ্জনক পরিবেশে কাজ করতে সহায়তা করবে। নিউক্লিয়ার মাইক্রো রিঅ্যাক্টর পরিষ্কার শক্তির ভবিষ্যৎ নিয়ে আসবে। কিন্তু সমালোচকরা বলছেন সবকিছু এতটা সহজভাবে হওয়ার নয়। 2024 সালে নেচার জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে স্টারশিপ দিয়ে মানব মিশন অকার্যকর হতে পারে। সমালোচকরা যে আপত্তিগুলো তুলে ধরেছেন, ডেল্টা ভি এর ঘাটতি, স্টারশিপের পক্ষে ISRU ছাড়া মঙ্গল থেকে ফেরা সম্ভব নয়।
বিকিরণের ঝুঁকি 115 দিনের যাত্রায় মহাজাগতিক বিকিরণ 300 থেকে 600 এমএসভি রেডিয়েশন, যা নাসার আজীবন সীমার কাছাকাছি। আবার হাড় ক্ষয় হয়ে যাওয়া এবং পেশির দুর্বলতার প্রভাবও আছে। মঙ্গলের 38% মধ্যাকর্ষণের ফলে দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে তা আমাদের এখনও জানা। তার মধ্যে মাস্ক আগেও বলেছিলেন 2018, 2022, 2024-এ মঙ্গলে যাবেন, কিন্তু কোনোটাই এখনও হয়নি। রবার্ট জুব্রিং, মার্স সোসাইটির প্রতিষ্ঠাতা, তিনি বলছেন 2026 সালে মঙ্গলে যাবে। এটা সত্য নয়, তবে 2031-এ সম্ভব হতে পারে। এই সমালোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, স্পেস এক্স এর আগেও অনেক অসম্ভব কাজ করেছে। ফ্যালকন 9 রকেটকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, ড্রাগন ক্যাপসুল, ম্যাকাজিলা, সমালোচকরা প্রতিবারই ভুল প্রমাণিত হয়েছেন। তাহলে মঙ্গলে যাওয়ার পর জীবন কেমন হবে? কল্পনা করুন 2035 সাল, মঙ্গলের আর্কিডিয়া প্ল্যানেসিয়ায় কয়েকশো মানুষ একসাথে বসবাস করছে। তাদের ঘর হিসেবে সেখানে অবতরণ করা স্টারশিপগুলোকে চাপযুক্ত আবাসনে রূপান্তরিত করা হয়েছে। পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য 3 থেকে 22 মিনিটের বিলম্ব। কোনো সমস্যা হলে পৃথিবী থেকে সাহায্য পেতে মাসের পর মাস লাগবে। আর খাবার চাপযুক্ত ডোমে, হাইড্রোপনিক চাষ, আলু, বেগুন, পাতাযুক্ত সবজি। শক্তি বিশাল সোলার অ্যারে, পরে নিউক্লিয়ার মাইক্রো রিয়েক্টরের ব্যবহার। আর শাসন, পৃথিবীর আইন মঙ্গলে প্রযোজ্য নয়, হবেও না, তাই নতুন আইন ব্যবস্থা দরকার। যোগাযোগ রিয়েল টাইম ফোন কল সম্ভবই নয়, শুধু বার্তা আদান প্রদান করা যাবে। আর এদিকে ইলন মাস্কের স্বপ্ন, পিৎজার দোকান, লোহার কারখানা, একটি সত্যিকারের শহর। তবে আমরা একটু টাইমলাইনের সাথে বাস্তব পরিকল্পনাটা দেখে নিই। 2026 সালে 5টি স্টারশিপ রকেট মঙ্গলের পথে যাবে, 50% সম্ভাবনা আছে। আর 2028 সালে অপটিমাস রোবট মঙ্গলে পৌঁছায়, ISRU শুরু হয়। 2029-30-এ 20টি স্টারশিপ একসাথে, সম্ভাব্য প্রথম ক্রু মিশন হতে পারে সেটা। 2032 সালে 100টি স্টারশিপ প্রতি উইন্ডোতে। 2050-এ মাস্কের লক্ষ্য 10 লক্ষ মানুষের স্বনির্ভর মঙ্গল গ্রহ। তাহলে 200 বছর পর আমরা কে? 1820 সালে আমেরিকার পশ্চিম অংশ জনমানবহীন ছিল। 200 বছর পরে সেটা মহানগরীতে পরিণত হয়ে গেছে। মঙ্গলের ক্ষেত্রেও সেই একই প্রশ্ন, 2225 সালে মঙ্গল গ্রহে কত মানুষ থাকবে? হয়তো কোনো একটি বইয়েতে লেখা থাকবে 2028 সালে প্রথম মানুষ মঙ্গলে পা রেখেছিল। মঙ্গলে বিজয় লাভ করার জন্য যে মূল্য চোকাতে হবে তা কিন্তু এখনো বলা হয়নি, বলা হয়ও না। তবে ইলন মাস্ক নিজে এই ব্যাপারটা স্বীকার করেছেন। মঙ্গলে যারা প্রথম দল হিসেবে যাবে তাদের মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি। তাই ইলন মাস্ক এই ব্যাপারটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষটি বা মানুষগুলো যাবে তারা কি সত্যি সিদ্ধান্তের সম্পূর্ণ পরিণতি জেনে বুঝেই কি যেতে চাইবে? মঙ্গলে গিয়ে অসুস্থ হলে পৃথিবী থেকে চিকিৎসক পাঠানো সম্ভব নয়। মানসিক স্বাস্থ্য বদ্ধ পরিবেশে, পরিচিত সবার থেকে কোটি কোটি কিলোমিটার দূরে। মৃতদেহ মঙ্গলে রাখতে হবে, পৃথিবীতে ফিরিয়ে আনা অসম্ভব। পরিবার পরিজন পিছনে রেখে যাওয়ার মানসিক চাপ। প্রথম প্রজন্মের মঙ্গলবাসীরা আক্ষরিক অর্থেই ত্যাগী হবে। আর আমাদের এই ত্যাগের কথা মনে রাখতে হবে, কারণ মঙ্গল প্রকল্পের পিছনে আছে লক্ষ লক্ষ মানুষের কাজ। স্পেস এক্সের 13,000 কর্মী, নাসার বিজ্ঞানীরা এবং ভবিষ্যতে যারা স্বেচ্ছায় একমুখী যাত্রা করবেন তারা। তো আজকে আমরা মঙ্গল সম্পর্কে অনেক কিছু জানলাম, প্রযুক্তি, পরিকল্পনা, সম্ভাবনা, ঝুঁকি। কিন্তু আমি এই ডকুমেন্টারি শেষ করতে চাই একটি প্রশ্ন দিয়ে, একটি প্রশ্ন যার উত্তর আমার কাছে নেই, আর আপনার কাছেও হয়তো নেই। যদি পৃথিবীতে বিপর্যয় আসে এবং শুধুমাত্র মঙ্গলে যাওয়ার একটি সুযোগ থাকে, কিন্তু সেখানে শুধু 10,000 মানুষের জায়গা আছে, তো কে সেই ব্যক্তি যে মানুষগুলোকে বেছে নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার আছে? আর এই প্রশ্নের উত্তর না দিয়েই মঙ্গল প্রকল্প এগিয়ে চলেছে। হয়তো এটাই সবচেয়ে বড় সংকট, প্রযুক্তিগত নয় বরং নৈতিকগতভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর এই প্রশ্নটি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করুন, কারণ মঙ্গলের পরবর্তী আপডেট আমরাই আগে নিয়ে আসব।